আচ্ছা, একটু পর্যন্ত যদি সবাই ক্লিয়ার হয়ে থাকো, আমি এখন যেটা করব সেটা খুবই 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 পপুলার একটা প্রশ্ন। সেটা হচ্ছে হোয়াই ইজ এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান। ঠিক আছে, এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে এ টু দি পাওয়ার জিরো কেন ওয়ান। এটা খুবই পপুলার একটা প্রশ্ন, মানে মানে যেখানেই যাওয়া খুব পপুলার একটা প্রশ্ন এটা। তোমরা কেউ কি বলতে পারবা যে এ টু দি পাওয়ার জিরো সমান কেন ওয়ান? কার কোনো আইডিয়া আছে? কারণ আইডিয়া থাকলে শেয়ার করতে পারো। ইউর মোস্ট ওয়েলকাম। ভালো একটা কথা বলছো। ও যেটা বলছে সেটা হচ্ছে, আমি ধরো তোমাকে বললাম আচ্ছা এটাকে এভাবে চিন্তা করা যায়। আচ্ছা ঠিক আছে, এ টু দি পাওয়ার ধরো ফাইভ ডিভাইড বাই এ টু দি পাওয়ার ফাইভ, এটা সমান ভাগ করলে কি হয়? ওয়ান। আর আমরা একটু আগে শিখে আসছিলাম যে বিয়োগের সময় রুলটা কি ছিল? বিয়োগের সময় রুলটা ছিল এম মাইনাস এন হয়, তাই তো? তাহলে বিয়োগের রুল যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে এখানে আসা উচিত, আমি এমনি বুঝতে পারতেছি এ টু দি পাওয়ার ফাইভ কে এ টু দি পাওয়ার ফাইভ দিয়ে ভাগ করলে ওয়ান হয়। আর যদি বিয়োগের রুল অ্যাপ্লাই করি ফাইভ বাই এ টু দি পাওয়ার ফাইভ, এটা যদি আমি করি তাহলে এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ এটা সমান হচ্ছে এ টু দি পাওয়ার জিরো। তার মানে আমি বলতে পারি যেহেতু এটা ভাগ করলে ওয়ান হয় এবং এটা এ টু দি পাওয়ার জিরো আমি বিয়োগের রুল ফলো করলে হয়, এই জন্য এই দুটাকে আসলে সমান হতে হবে। এটা একটা খুব ভালো কথা, মানে এই লজিকটা খুব একটা খারাপ না, কিন্তু এই লজিকে একটা ছোট্ট প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে, একটু খেয়াল করে দেখো, আমি তোমাদের একটু আগে বলে আসলাম যে এম আর এন এই জিনিসটাকে হইতে হবে পজিটিভ ইন্টেজার, তখন এই জিনিসটা খাটবে। এখানে তো ছোট্ট প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে আমি যদি ঘাতকে মানে পাওয়ারকে এভাবে ডিফাইন করি যে টু টু দি পাওয়ার থ্রি, এই কথাটা মানে হচ্ছে দুই তিনবার গুণ হবে। দুই যদি তিনবার গুণ হয় তখন আসলে আমি যদি ঘাত পাওয়ারকে এভাবে ডিফাইন করি টু টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে দুই তিনবার গুণ হবে, তাহলে টু টু দি পাওয়ার জিরো এটার কোনো মানে আসলে নাই। এটার কোনো মানে নাই। কেন? কারণ কোনো একটা সংখ্যাকে জিরো বার গুণ করা এটা আসলে কোনো মানে নেই। ঠিক আছে, তুমি বলতে পারো একটা সংখ্যাকে আমি তিনবার গুণ করতেছি, এটা একটা মানে আছে। তুমি বলতে পারো যে একটা সংখ্যাকে আমি চারবার গুণ করছি, এটা একটা মানে আছে। কিন্তু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটার কোনো মানে নেই। তুমি একটা সংখ্যাকে মাইনাস ওয়ান দিয়ে মাইনাস ওয়ান বার কিভাবে গুণ করবা? তুমি যদি বলো এটা মানে হচ্ছে মাইনাস ওয়ান বার দুই গুণ করছি, তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। ঠিক আছে, মাইনাস ওয়ান বার তুমি আবার গুণ করো কেমনে? সিমিলারলি টু টু দি পাওয়ার জিরো এটার আসলে কোনো মানে নাই। কেন মানে নাই? কারণ হচ্ছে একটা সংখ্যাকে তুমি জিরো বার গুণ করলে কি হবে এটা তুমি আসলে বলতে পারো না। ঠিক আছে, কাজেই কথাটা হচ্ছে, তোমার যদি কেউ প্রশ্ন করে যে টু টু দি পাওয়ার সামথিং টু দি পাওয়ার জিরো সমান কেন ওয়ান, এটার উত্তর আসলে এইটা না যে এটা এই 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 কথাটা, এটা একটা ভালো পপুলার আনসার, কিন্তু দিস ইজ নট দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তুমি যদি কোনো ম্যাথমেটিশিয়ানকে জিজ্ঞেস করো যে স্যার এ টু দি পাওয়ার জিরো সমান কেন ওয়ান, সে খুব সিম্পল একটা উত্তর দিবে। সেটা হচ্ছে সে জাস্ট দুইটা শব্দে উত্তর দিবে, বাই ডেফিনেশন। সে কিছুই বলবে না, সে বলবে যে বাই ডেফিনেশন এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। এখন তোমাদের এই দুটো শব্দের সাথে কি পরিচিত আছে যে বাই ডেফিনেশন এই কথাটা আসলে মানে কি? বাংলা যদি করি, বাংলা যদি করি সংজ্ঞা অনুযায়ী। ঠিক আছে, এখন এই কথাটা বলে দেওয়া খুব সোজা, বাংলা করাও খুব সোজা, কিন্তু এই কথাটার অর্থ ধরা অত সোজা না। কথাটা আবার একটু ক্লিয়ার করি, যে তুমি যদি কোনো ম্যাথমেটিশিয়ানকে জিজ্ঞেস করো, সে বলবে এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান বাই ডেফিনেশন। বাই ডেফিনেশন এই কথাটার মানে হচ্ছে যে এটাকে ওয়ান, এটা সমান ওয়ান কেন, তুমি যদি উত্তর করো কেন, ম্যাথমেটিশিয়ান বলবে যে আমি বলছি তাই। সোজা কথা হচ্ছে বাই ডেফিনেশন কথাটা মানে হচ্ছে আমি বলছি তাই। ঠিক আছে, আমি বলছি বলাটা ঠিক না, একটু এক্সট্রিমলি বললাম, বাট আমি বলছি বলা উচিত না, এখানে বলা উচিত ম্যাথমেটিশিয়ানরা বলছে তাই। আচ্ছা, এখানে একটু বলে রাখি, আমি একটু লুজ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি, ম্যাথমেটিশিয়ানরা বলছে তাই কথাটা এক্স্যাক্টলি তা না, ম্যাথমেটিশিয়ানরা যা বলবে তাই হয়ে যাবে তা না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব সত্য। কেন কথাটা কেন বললাম একটু খেয়াল করে রাখো, যে এখন বাই ডেফিনেশন কথাটা এই জন্য সত্য যে যেহেতু এটার কোনো মানে নাই, আমি তোমাদের একটু আগে বলে আসলাম যে টু দি পাওয়ার এটার কোনো অর্থ আসলে নাই, কাজেই অর্থটা তোমাকে আসলে দিতে হবে। যেমন তোমাকে যদি জিজ্ঞেস করি, ধরো আমি আমি আমার যখন প্রথম জন্ম হইল, কেউ যদি জিজ্ঞেস করো যে ভাই আপনার নাম কি, আমি বলতে পারি হ্যাঁ আমার নাম হচ্ছে মঞ্চ। কেউ যদি জিজ্ঞেস করে আচ্ছা ভাই কেন আপনার নাম মজ না হয় অন্য কিছু কেন হইল না, এই কথার কোনো উত্তর আছে? এই কথার আসলে তেমন কোনো উত্তর নাই। কথা সহজ উত্তর হচ্ছে ভাই আমি জানি না, আমার একজন নাম দিছে এই জন্য। এটা হচ্ছে সোজা উত্তর। আমি যদি আমি যেমন তোমাদের বললাম যে আমার নাম কেন মোয়াজ, এটার উত্তর যেরকম আমি জানি না আমাকে দেওয়া হয়েছে তাই। সিমিলারলি এ টু দি পাওয়ার জিরো বাই ডেফিনেশন কথাটা মানে হচ্ছে এটাই,
যে এ টু দি পাওয়ার 0 সমান কেন 1, কারণ হচ্ছে ভাই ও জানে না, কারণ ওকে বলা হয়েছে 1, এই জন্য সে 1। এখন এই অ্যান্সারটা শুনে সবাই একটু খুব অবাক হয়ে যায়। সিমিলারলি তোমরা যদি একটু খেয়াল করো, তোমরা যদি একটু পড়াশোনা করো, 0 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 1, এটার আনসারও সেম। এটা কেন 1, এটা 1 কারণ হচ্ছে বাই ডেফিনেশন, ঠিক আছে, বাই ডেফিনেশন 1। এখন কথা হচ্ছে তুমি এটা প্রশ্ন করতে পারো না, ডেফিনেশনের কখনো প্রশ্ন করতে হয় না। যেমন আমি যদি তোমাকে বলি যে আমার নাম মজ, কেন মজ, কারণ আমাকে রাখছে, আমার নাম রাখছে, এরপরে কথা আর আগাবে না। কিন্তু তুমি এটা ব্যাখ্যা করতে পারো যে এই নামটা এরকম কেন হইলো, মানে এই ডেফিনেশনটা এরকম দেওয়া কেন হইলো, এটার উত্তর আছে। কিন্তু এই ডেফিনেশনটা কেন দেওয়া হইলো এটার উত্তর আসলে নাই। আমি বলতে চাচ্ছি যে এ টু দি পাওয়ার 0 সমান 1 না হয়ে অন্য কিছু কেন হইলো না, এটা হইতে পারতো, হইলে সমস্যা হইতো না। কি কি সমস্যা হইতো আমরা একটু পরে আসলে দেখবো। মানে বেসিক্যালি কোনো একটা জিনিসের ডেফিনেশন এমনভাবে দেওয়া হয় যেন সেটা আসলে সবার সাথে অ্যাগ্রি করে চলে, মানে সেটা পরিস্থিতি মেনে চলে। কথাটা বলতে কি বোঝাচ্ছি একটু খেয়াল করো, যে আমি যদি এ টু দি পাওয়ার 0কে তোমাকে যদি বলতাম, কেউ যদি বলতো আচ্ছা এ টু দি পাওয়ার 0 মান হচ্ছে 2, সমস্যা হইতো না, ঠিক আছে। তোমার যদি ম্যাথমেটিশিয়ানরা বলতো আচ্ছা আজকে থেকে এ টু দি পাওয়ার 0 বাই ডেফিনেশন 2, সমস্যা নাই। কিন্তু এটা হইলে একটা সমস্যা হইতো, কি হচ্ছে কিছু কিছু ফর্মুলা উল্টাপাল্টা বিহেভ করতো, ঠিক আছে। আমি একটু কথাটা ক্লিয়ার করি। আমরা একটু আগে দেখে আসলাম যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। আমি তোমাদের একটু আগে বললাম এই কথাটা শুধুমাত্র এম এবং এন এর পজিটিভ পূর্ণ সংখ্যার জন্য সত্য, পজিটিভ পূর্ণ সংখ্যার জন্য সত্য। কিন্তু তোমরা তো আসলে জানো, যারা একটু বড় হয়েছো তারা অলরেডি জানো যে এটা শুধুমাত্র পজিটিভ পূর্ণ সংখ্যা না, অন্য সংখ্যার জন্য সত্য করা হয়েছে। মানে এটা আমি এইমাত্র বললাম, আমরা পাওয়ারকে যেভাবে ডিফাইন করছি সেটার জন্য শুধুমাত্র পজিটিভ পূর্ণ সংখ্যার জন্য সত্য। এখন আমি চাচ্ছি যে না, এটা আমি এক্সপান্ড করব। মানে এভাবে চিন্তা করো যে আগে শুধুমাত্র পজিটিভ পূর্ণ সংখ্যার জন্য সত্য ছিল, আমি চাচ্ছি এটা আরও কিছু সংখ্যার জন্য সত্য হোক। মানে আমি চাচ্ছি এই ফর্মুলাটা অলওয়েজ ট্রু হোক। মানে আমি চাচ্ছি একটু আগে যে ফর্মুলাগুলো দেখে আসলাম এটা সবসময় খাটুক। মানে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এম, এটা হবে সিমিলারলি এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, এটা সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন হবে। এটা আমরা শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য দেখে আসছি। আমরা চাই আমি প্রত্যেকটা ডেফিনেশন বা প্রত্যেকটা সংজ্ঞা, বা আমি বাংলা কথায় বললে প্রত্যেকটা নাম আমি এমনভাবে দিব যেন এই দুইটা কথা সবসময় সত্য হয়, এই দুটো কথা সবসময় সত্য হয়, ঠিক আছে। এখন বিজ্ঞানীতে তুমি প্রশ্ন করো যে আচ্ছা ঠিক আছে ভাই এ টু দি পাওয়ার 0 সমান আমি 1 না দিয়ে যদি 2 দিতাম তাহলে কি হইতো, ঠিক আছে। এ টু দি পাওয়ার 1 0 সমান যদি 1 না দিয়ে 2 দিতাম তাহলে যেটা হইতো এই ফর্মুলাটা সবসময় সত্য হইতো না। কেন? দেখো তোমাকে বললাম এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন সবসময় সত্য হইতে হবে। কেউ বললো আচ্ছা ঠিক আছে ভাই এ টু দি পাওয়ার এক্সাম্পল দিই, ধরো তোমাকে বললাম 2 টু দি পাওয়ার 3 গুণ 2 টু দি পাওয়ার 0, তাহলে এটা আনসার কত হইতো? মানে কেউ যদি বলতো যে এ টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 2, তাহলে কি হইতো? আমরা জানি যে এ টু দি পাওয়ার 0 মান হচ্ছে 2, তার মানে এই 2 টু দি পাওয়ার 0 এই আনসারটা হইতো 2। তাহলে 2 এর সাথে তুমি আসলে কি 8 গুণ করতে, তাহলে আনসার হতো 16। কিন্তু আসলে কি আনসার 16? এখন তুমি যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, এখানে ফর্মুলা কি বলে, এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন গুণ করলে কি আসে, এ টু দি পাওয়ার এম প্লাস এন, তাহলে এটা আসছে 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3, তাহলে এটা আসবে 8। তার মানে আমি বলতে চাচ্ছি যে এ টু দি পাওয়ার 0 কে তুমি যদি 2 বানায় দাও তাহলে এই ফর্মুলাটা আর খাটে না, সবসময় খাটে না। অন্যান্য সময় খাটে, সবসময় খাটে না। আমি কথাটা বুঝতে পারছি? মানে আমি ডেফিনেশনটা এমনভাবে দিব, আমি ডেফিনেশনটা এমনভাবে দিব যেন এই দুইটা জিনিস অটুট থাকে। মানে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, এবং এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন সব সময় সত্য হয়, সব সময় সত্য হয়, সব সময় সত্য থাকে, সত্য থাকে। তোমরা একটু হাতে চেষ্টা করে দেখো যে যদি আমি এ টু দি পাওয়ার 0 সমান 1 ছাড়া অন্য কিছু দেই তাহলে এই ফর্মুলাটা সবসময় সত্য থাকে না। এটাই হচ্ছে একমাত্র কারণ, আর কোনো কারণ নাই, ঠিক আছে। মানে ম্যাথমেটিশিয়ানরা বলছে যে আমরা অলরেডি যে ফর্মুলাগুলো জানি সেই ফর্মুলাগুলো যদি সত্য থাকতে হয় তাহলে এ টু দি পাওয়ার 0 কে অবশ্যই 1 হইতে হবে। তার অন্য এ টু দি পাওয়ার 0 সমান অন্য কিছু যদি হয় তাহলে আসলে এই ফর্মুলাটা সবসময় খাটবে না। এটাই হচ্ছে উত্তর যে এ টু দি পাওয়ার 0 সমান কেন 1। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, সো এখানে একটা জিনিস আমি একটু দেখাই তোমাদের, সেটা হচ্ছে আমি তোমাদের এই কথাটা যে বললাম
যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাটা এখানে এখানে খুব সুন্দর করে লেখা আছে। তোমাদের যদি কারো একটু থাকে একটু খেয়াল করে দেখবা, এটা হচ্ছে তোমার ক্লাস 9-10-এর হায়ার ম্যাথ বই, ঠিক আছে? হায়ার ম্যাথ বই এখানে একটু খেয়াল করে দেখো, এখানে তাকায় দেখো, এই যে এই লাইনটা থেকে তাকায় দেখো, শূন্য ও ঋণাত্মক সংখ্যার সূচক। এখানে একটু খেয়াল করে দেখো যে তোমার এখানে কিন্তু এই কথা আমি তোমাদের একটু আগে বললাম যে সংজ্ঞা, এই দেখো সংজ্ঞা, সংজ্ঞা মানে হচ্ছে ডেফিনেশন। সংজ্ঞা অনুসারে বলা হয়েছে এ টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, মানে এখানে বলা হয়েছে সংজ্ঞা হচ্ছে এ টু দি পাওয়ার 0 হচ্ছে 1। এবং সে এখানে দেখো মন্তব্যের মধ্যে একটা কথা লেখা আছে যে মন্তব্য হচ্ছে সূচকের সম্প্রসারণ, দেখো ধারণা সম্প্রসারণের লক্ষ্যে। সম্প্রসারণ করা মানে হচ্ছে আমি সব সংখ্যার জন্য এটাকে সত্য রাখবো। সম্প্রসারণের লক্ষ্যে যেন এই সূত্রটা যেন সবসময় সত্য থাকে, এটার জন্য আমি এ টু দি পাওয়ার 0 সমান 1 কে ডিফাইন করছি। মানে মূল কথা হচ্ছে আমি তোমাদের এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলো তোমাদের বইতে অলরেডি লেখা আছে। আমি কথাটা আবার বলি, আমি তোমাদের এতক্ষণ কি বললাম, যে আমি তোমাদের এতক্ষণ এটা বললাম যে এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু বাই ডেফিনেশন 1। এবং বাই ডেফিনেশনটা কেন সেটা আমি তোমাদের ব্যাখ্যা করলাম। বাই ডেফিনেশন কথাটা মানে কি? বাই ডেফিনেশন কথাটা মানে হচ্ছে কেউ একজন বলছে এটা 1, এই জন্য এটা 1। এখন তুমি এটা বলতে পারো যে কেন এটা বলছে, কেন বলার কারণ হচ্ছে যে তারা চাইছে যে আমি সূচকের এই যে দুটো ফর্মুলা আছে, গুণ ফর্মুলা আর ভাগ ফর্মুলা, এই ফর্মুলাটা যাতে অটুট থাকে, সেই অটুট রাখার জন্য আমি আসলে এ টু দি পাওয়ার 0 কে এমনভাবে সংজ্ঞায়িত করব যেন এই দুটো ফর্মুলা সবসময় সত্য হয়। এই কারণে এটার মান হচ্ছে 1, আর কোনো উত্তর আসলে নাই। এবং আমি যে তোমাদের এতক্ষণ ধরে এই কথাটা বললাম, এই কথাটা তোমাদের বইতেই খুব সুন্দর করে লেখা আছে। এই স্ক্রিনশটটা আমি শুধুমাত্র একটা কারণে রাখছি, সেটা হচ্ছে যে আমি এটা পয়েন্ট বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের বইতে অনেক সুন্দর করে অনেক কিছু লেখা আছে। বইতে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু লেখা আছে বইটা তোমাদের অনেক কিছু লেখা আছে, অনেক ভালোভাবে লেখা আছে। এখানে একটা কথা আছে, আমি এখানে ভালোভাবে কথাটাকে একটু কোটে দেখি। ভালোভাবে লেখা আছে, ভালোভাবে লেখাটাকে আমি কোটে দিলাম এই জন্য যে তোমাদের যারা এই ম্যাথ বইটা পড়তে যাওয়া, যদি মানে আমার এই স্ক্রিনশটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদের বই পড়তে উদ্বুদ্ধ করা। তোমাদের ম্যাথ ক্লাস করো, ভিডিও দেখো, সব ঠিক আছে, কিন্তু বই পড়ার আসলে কোনো বিকল্প নেই। নিজের বই হোক, বিদেশি বই হোক, যে কোনো জায়গার বই হোক, বই পড়ার কোনো বিকল্প নেই। তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো বইতে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে, কাজেই তোমাদের বই পড়তে হবে, ঠিক আছে? এই টপিকটা এখনকার আলোচনার মূল কথা হচ্ছে বই পড়তে হবে, ঠিক আছে? বই পড়তে হবে। এখন এখানে আমি ভালোভাবে লেখা আছে এই কথাটা হাইলাইট করলাম কেন? কারণ হচ্ছে তোমাদের যদি যাদের অভ্যাস নাই, তারা যখন এই পৃষ্ঠাটা পড়তে যাবে তোমার মাথা আসলে খারাপ হয়ে যাবে। এই এ বিলংস টু আর, এম এন বিলংস টু এন, এত কিছু দেখে তোমার মাথা আসলে ব্যথা করে যাবে যে এত কিছু কেমনে লিখছে। এই যে এত কিছু যে আমি বললাম, আমি তোমাদের এতক্ষণ যে কথাগুলো বললাম যে এম আর এন কে ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, এই জিনিসপাতিগুলাই ওরা লিখছে, বাট একটু ম্যাথমেটিক্যাল ওয়েতে লিখছে। কাজেই তোমাদের যেমন বাংলা বই পড়তে গেলে সব শব্দের অর্থ তুমি জানো না, ধরো তুমি একটা বাংলা গল্প পড়তে গেলে বা কবিতা পড়তে গেলে প্রত্যেকটা লাইন তুমি হয়তো জানো না, কিন্তু তুমি চেষ্টা করো প্রত্যেকটা লাইন বোঝার জন্য। সিমিলারলি তুমি যখন ম্যাথ বই পড়বা, তোমাকে শিখতে হবে একটা ম্যাথ বই কীভাবে পড়তে হয়। এই স্ক্রিনশটটা এখানে রাখার উদ্দেশ্য একটাই, যে আমি এতক্ষণ ধরে তোমাদের যে কথাগুলো বললাম যে এ টু দি পাওয়ার 0 সমান কেন 1, এই কথাটা তোমাদের বললাম, এই উত্তরটা তোমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে। সো এটার টেকঅ্যাওয়েটা হচ্ছে তোমাদের বই পড়তে শিখতে হবে, যে ম্যাথ বই কীভাবে পড়তে হয় এবং পড়ার অভ্যাসটা খুব ভালো করে করতে হবে, ঠিক আছে? এটা বুঝতে পারছো? সো এই জিনিসটা সবসময় মনে রাখবে যে তোমাদের বইতে অনেক কিছু লেখা আছে, অনেক ভালোভাবে লেখা আছে, শুধু পার্থক্যটা হচ্ছে সবাই হয়তো এটা পড়তে জানে না। তুমি যেরকম একটা বাংলা গদ্য একবার করে ধূপ করে বুঝে যাবে না, একইভাবে তোমাকে ম্যাথ বইও একবার করে বুঝতে পারবে না। তোমাকে ম্যাথ বই পড়া শিখতে হবে। তুমি যত বেশি বই পড়বা তত বেশি জানতে পারবা। ক্লাস করা ভালো, ভিডিও দেখা ভালো, কিন্তু নিজে যদি বই না পড়েন, নিজে যদি হাতে কলমে প্র্যাকটিস না করে, তাহলে আসলে কিছুই থাকবে, ঠিক আছে? সো আমরা সামনের দিকে আগে, ঠিক আছে? সো মোটামুটি তোমরা কি উত্তরটা পাইছো যে এটা তোমার 0 সমান কেন 1? সহজ উত্তর হচ্ছে বাই ডেফিনেশন। আর একটু কঠিন উত্তর হচ্ছে যে এটা ডেফিনেশন কেন দেওয়া হয়েছে? এই কারণে দেওয়া হয়েছে যাতে করে আমরা এই যে দুইটা ফর্মুলা শিখে আসছি, এই ফর্মুলাটা যাতে সবসময় সত্য থাকে, এই ফর্মুলাটা সত্য রাখার জন্য এই ডেফিনেশনটা এইভাবে দেওয়া হয়েছে। সবাইকে বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট। এখন আমরা নেক্সট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ঋণাত্মক ঘাত। ঋণাত্মক ঘাত,
ঋণাত্মক ঘাত অথবা ইংরেজিতে আমরা বলতেছি নেগেটিভ এক্সপোনেন্ট, নেগেটিভ পাওয়ার বা নর্মাল ওয়ার্ডটাই নেগেটিভ পাওয়ার। আচ্ছা, তোমাদের একটু আগে আমি বললাম যে 2 টু দি পাওয়ার 4 এটা একটা মানে আছে। আমরা ডেফিনেশন দিছিলাম এভাবে যে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 4 বার গুণ করব, ঠিক আছে, সরি 2 4 বার গুণ করব। এখানে আমি বলতে পারি 4 বার গুণ করছি। একটু আগে আমি তোমাদের দেখায় আসলাম যে a টু দি পাওয়ার সরি 2 টু দি পাওয়ার 0 এটার আসলে মানে নাই। কেন মানে নাই? কারণ আমরা এক্সপোনেন্টকে যেভাবে ডিফাইন করছি সেই অনুসারে এটা কোনো মানে নাই। আমরা এটাকে বাই ডেফিনেশন বলছি 2 টু দি পাওয়ার 0 সমান 1 হইতে হবে। কেন হইতে হবে? তা না হলে আমরা একটু আগে যে ফর্মুলা শিখে আসছিলাম a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n এটা সমান a টু দি পাওয়ার m প্লাস n, এই ফর্মুলাটা এবং a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n সমান হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n, এই দুটো ফর্মুলা ঠিক থাকবে না। এই কারণে আমরা a টু দি পাওয়ার 0কে আমরা 1 ডিফাইন করছি, ঠিক আছে। এখন সিমিলারলি নেগেটিভ এক্সপোনেন্ট বলতে আমি কি বোঝাচ্ছি? নেগেটিভ এক্সপোনেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে a টু দি পাওয়ার, এটা এক্সাম্পলই দেই, ধরো 3 টু দি পাওয়ার -2, এটা মানে নিশ্চয়ই এটা না যে আমি 3 -2 বার গুণ করব। এটা আসলে কোনো মানে হয় না। -2 বার গুণ করা আবার কি জিনিস, ঠিক আছে? -2 বার গুণ করবো, এটা আসলে কোনো মানে নাই, ঠিক আছে। কাজে যেহেতু এটার কোনো মানে নাই, আমি যেমন বলছিলাম যে 2 টু দি পাওয়ার এটা কোনো মানে নাই, সিমিলারলি 2 টু দি পাওয়ার -2 এটার আসলে কোনো মানে নাই। এই মানে নাই কথাটা একটু ক্লিয়ার করি। মানে নাই মানে এই না যে কখনোই মানে নাই, মানে নাই মানে এই যে তুমি যদি পাওয়ারকে কতবার গুণ করছো এটা দিয়ে ডিফাইন করো, তাহলে 3 টু দি পাওয়ার -2 এই কথাটার কোনো মানে নাই, ঠিক আছে। কিন্তু আমরা আমরা চাচ্ছি কি? আমরা চাচ্ছি যে এক্সপান্ড করব, যে এই তোমাদের বইয়ের ল্যাঙ্গুয়েজে বলি, দেখো বইয়ে একটা সুন্দর কথা লেখা আছে, সূচকের ধারণা সম্প্রসারণের লক্ষ্যে, মানে সূচকের আইডিয়াটা এক্সপান্ড করতে যাচ্ছি, আমরা আরো বাড়াতে যাচ্ছি। আমরা প্রথমে দেখছিলাম শুধুমাত্র এম আর এন ধনাত্মক পূর্ণ সংখ্যা ছিল, পজিটিভ ইন্টিজার ছিল। তারপরে আমরা একটু আগে বললাম না সমস্যা নাই, এম আর এন ইকুয়াল টু 0 হলেও সমস্যা নাই, মানে আমরা একটুখানি বাড়াইছি। তারপর এখন আমরা চাচ্ছি নেগেটিভ পূর্ণ সংখ্যার জন্য এটা বাড়াবো, মানে এম আর এন যদি নেগেটিভ পূর্ণ সংখ্যা হয় তার জন্য আমরা আসলে ডেফিনেশন দিব। নেগেটিভ ইন্টিজার যদি হয়, নেগেটিভ ইন্টিজারের জন্য আমরা আসলে ডেফিনেশনটা দিতে যাচ্ছি। যেমন প্রথমে আমরা শিখছি পজিটিভ ইন্টিজারের জন্য, একটু আগে আমরা ডিফাইন করছি n ইকুয়াল টু 0 মানে শূন্যের জন্য, এখন আমরা নেগেটিভ ইন্টিজারের জন্য ডিফাইন করব, ঠিক আছে। সো এই সেম কথা আবার আসে যে আমি 3 টু দি পাওয়ার -2 এটাকে এমনভাবে ডিফাইন করব যেন আমরা দুইটা যে ফর্মুলা শিখে আসছিলাম a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n, আর a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n, এই দুইটা যাতে ফিক্স থাকে, ঠিক থাকে। এটা আচ্ছা, আরেকটা জিনিস শিখে আসছি যে আমরা একটু আগে ডেফিনেশন দিয়ে আসছি, সেটা হচ্ছে a টু দি পাওয়ার 0 সমান 1, মানে আমরা এই তিনটা জিনিস ফিক্স রাখবো, সেভাবে এটাকে ডিফাইন করব, ঠিক আছে। আমি চাচ্ছি 3 টু দি পাওয়ার -2 এটাকে এমনভাবে ডিফাইন করব যেন এই কথাগুলো সত্য হয়, ঠিক আছে। এটা বুঝতে পারছো? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমি যদি 3 টু দি পাওয়ার -2 কে আমি এভাবে ডিফাইন করি যে আচ্ছা 3 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 2, তাহলে এই সবগুলা কথা সত্য হয়। কেন? একটু খেয়াল করে দেখো, আমি 3 টু দি পাওয়ার -2 এটাকে আসলে এভাবে লিখতে পারি যে 3 টু দি পাওয়ার 0 -2। এখানে খেয়াল করে যে এটা হচ্ছে তোমার এই ফর্মেটে পড়ে গেছে a টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে এখানে a এর মান হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার a, এটা হচ্ছে তোমার m, আর এটা হচ্ছে তোমার n, ঠিক আছে। তাহলে আমরা জানি যে আমরা 3 টু দি a টু দি পাওয়ার m মাইনাস n কে ভাঙাইলে কি হবে? a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, ঠিক আছে। এখন একটু খেয়াল করে দেখো, আমি তোমাদের বললাম যে আমি 3 টু দি পাওয়ার -2 কে এমনভাবে ডিফাইন করব যেন আমার এই তিনটা কথা সত্য হয়। এই সত্য হওয়ার জন্য আমি 3 টু দি পাওয়ার -2 কে এভাবে লিখলাম, তারপর এটাকে ভেঙে এভাবে লিখলাম। এবার দেখো, আমি একটু আগে বলে আসলাম 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ভাগ, আর এটা হচ্ছে 3 স্কয়ার, তার মানে এই 1 ভাগ 3 স্কয়ার মানে হচ্ছে 1/3 স্কয়ার। কাজে আমি এটা বলতে পারি যে তুমি যদি চাও যে এই তিনটা কথা সত্য হবে, তাহলে 3 টু দি পাওয়ার -2 কে 1/3 টু দি পাওয়ার 2 আকারে লিখতে হবে। আর কোনোভাবে তুমি যদি এটাকে সংজ্ঞায়িত করো তাহলে আসলে এই তিনটা ফর্মুলা সত্য থাকে না। আমি কথাটা কি বুঝতে পারছি? তার মানে আমি এটা বলতে চাচ্ছি যে কোনো একটা 3 টু দি পাওয়ার -5 এটাকে যদি আমি 1/3 টু দি পাওয়ার 5 না বলি, এটাকে যদি আমি এইভাবে ডিফাইন না করি, এভাবে ডিফাইন না করলে
আচ্ছা আমি নেগেটিভ না বলি, মানে লেটস বি পজিটিভ, এইভাবে ডিফাইন করলে এই আমরা একটু আগে যে তিনটা ফর্মুলা দেখে আসছিলাম, কপি করে নিয়ে এসে লিখতে চাচ্ছিলাম, সো আমরা এই তিনটা ফর্মুলা যে দেখছিলাম, আমরা এই তিনটা ফর্মুলা সত্য থাকে, এইভাবে ডিফাইন করলে অল ওয়ার্কস, এই সবগুলা কাজ করে। ঠিক এই কারণে আমরা বলতে পারি যে আমরা একটু আগে একটা ডেফিনেশন দেখছিলাম যে a টু দি পাওয়ার 0 সমান 1 কে 1 এভাবে ডিফাইন করছিলাম, কেন? কারণ হচ্ছে এটাকে এভাবে ডিফাইন করলে গুণের ফর্মুলা ঠিক থাকে। সিমিলারলি a টু দি পাওয়ার মাইনাস n, যেখানে এটা হচ্ছে a হচ্ছে তোমার একটা বেস আর nটা হচ্ছে এই nটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার। একটু খেয়াল করো, পজিটিভ ইন্টিজার যদি হয় তাহলে দেখো আমি তোমাকে বললাম n হচ্ছে পজিটিভ ইন্টিজার, তাহলে মাইনাস n নিশ্চয়ই নেগেটিভ হবে না? মাইনাস n তো অবশ্যই নেগেটিভ হবে। তাহলে আমি বলতে পারি a টু দি পাওয়ার মাইনাস n কে আমি এভাবে ডিফাইন করলাম 1 বাই a টু দি পাওয়ার n। যদি আমি এভাবে ডিফাইন করি তাহলে এই তিনটা কথাই সত্য থাকবে, অল ওয়ার্কস। আমি কথা কি বুঝতে পারছি? মানে আমরা ঋণাত্মক এক্সপোনেন্টকে এমন ভাবে ডিফাইন করছি যেন আমাদের আগের শিখা সবগুলা ফর্মুলা ঠিক থাকে। এটা কি বুঝতে পারছো? এটা কি বোঝা গেছে? সো আমি আবার বলি, সেটা হচ্ছে যে ধরো 3 টু দি পাওয়ার মাইনাস 4, এটার আসলে কোনো মানে নাই, কিন্তু আমরা এটাকে ডিফাইন করছি 1 বাই 3 টু দি পাওয়ার 4। কেন? কারণ হচ্ছে যদি আমি এটাকে এভাবে ডিফাইন করি তাহলে আমার আগের যে ফর্মুলাগুলো শিখে আসছিলাম সবগুলো ফর্মুলা ঠিকঠাক থাকে। ইন জেনারেল a টু দি পাওয়ার মাইনাস n এটার সময় আসলে লিখতে পারি 1 বাই a টু দি পাওয়ার n। তুমি যদি প্রশ্ন করো কেন, এটার কেনর উত্তর হচ্ছে বাই ডেফিনেশন। বাই ডেফিনেশন। এখন এই বাই ডেফিনেশন কথাটা মানে কি? বাই ডেফিনেশন কথাটা মানে হচ্ছে যে আমি বলছি তাই। এখন তুমি বলতে পারো তুমি বলছো কেন? আমি বলছি কারণ হচ্ছে যে আমি এভাবে না বললে এই কথাগুলো সত্য থাকতো না। আমি আবার তোমাদের টেক্সট বুকে এক্সাম্পলে দেই, দেখো এই তোমাদের টেক্সট বইয়ের ঠিক এই কথাটা এখানে বলা আছে যে এই যে a টু দি পাওয়ার মাইনাস n, এটাকে যদি আমি এভাবে ডিফাইন করি, আমি যদি এটাকে এভাবে ডিফাইন করি তাহলে আগেরগুলো সত্য থাকে। এখানে খেলা এদিকে মানে এই কথাটার এই আগের ফর্মুলাগুলো ঠিক রাখার জন্যই a টু দি পাওয়ার মাইনাস n কে এইভাবে ডিফাইন করা হয়েছে। কথাটা কি বুঝতে পারছো? আমার এই সেকশনটা বলার উদ্দেশ্য দুইটা, আমি এই সেশনটা নেওয়ার উদ্দেশ্য দুইটা। তোমাদের কিছু কিছু মিসকনসেপশন থাকে, কিছু কিছু গ্যাপ থাকে, সেটা ফিল আপ করা এবং তোমাদের এটা বোঝানো যে এই জিনিসপাতিগুলো তোমাদের বইতে খুব সুন্দরভাবে লেখা আছে, শুধুমাত্র তোমাদের পড়তে জানতে হবে যে কিভাবে এই জিনিসপাতিগুলো পড়তে হবে। বুঝতে পারছো এটা? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আরেকটা প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে nth রুট। nth রুট বা বাংলায় বলতেছি আমরা n-তম মূল। n-তম মূল। আচ্ছা, সো n-তম মূল তোমাদের আমি দুইটা ডেফিনেশনের ব্যাখ্যা দিয়ে আসছি। একটু আগে তোমাদের ব্যাখ্যা দিলাম যে a টু দি পাওয়ার 0 সমান 1 কেন ডিফাইন করছি, এবং a টু দি পাওয়ার মাইনাস n এটাকে আমি 1 বাই a টু দি পাওয়ার n কেন ডিফাইন করছি। ঠিক আছে, এখন আমি তোমাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এটাকে আমি আসলে nth রুট না বলে এটাকে আমি বলবো ফ্র্যাকশনাল পাওয়ার বা ভগ্নাংশ পাওয়ার। এটা হচ্ছে তোমার ভগ্নাংশ পাওয়ার, ভগ্নাংশ পাওয়ার। ঠিক আছে, মানে আমরা এখন আগের বারে তোমাদের যেমন বলছিলাম যে 3 টু দি পাওয়ার মাইনাস 2 এর কোনো মানে ছিল না, আমরা সেটাকে একটা মানে দাঁড় করাইছি, সেটা আমরা এখন বানাইছি 1 বাই 3 টু দি পাওয়ার 2। সিমিলারলি ধরো তোমাকে বললাম 9 টু দি পাওয়ার হাফ, এটার কোনো মানে নাই। কেন নাই? কারণ হচ্ছে যেমন তোমাদের যদি বলি 9 টু দি পাওয়ার 2, এটার একটা মানে আছে। 9 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 9 2 বার গুণ করব, 9 2 বার গুণ। ঠিক আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে 9 টু দি পাওয়ার হাফ, এটা নিশ্চয়ই তুমি বলবা না যে 9 হাফ বার গুণ, এটার কোনো মানে আসলে হয় না। ঠিক আছে, যেহেতু এটা হয় না, এটা যেহেতু মানে হয় না, এই কারণে আমরা আগে যেরকম a টু দি পাওয়ার 0 এবং a টু দি পাওয়ার মাইনাস n কে ডিফাইন করছিলাম, সিমিলারলি এখানেও এটাকে ডিফাইন করব। এখানে আবার আগের মতো বলতে হয় যে আমরা এটাকে এমনভাবে ডিফাইন করব যেন আমরা এই যে তিনটা কথা শিখে আসছি, এই তিনটা কথা সবসময় সত্য হয়। সো আমরা আবার বলতেছি, সেটা হচ্ছে যে আমরা আগের বারে যেরকম a টু দি পাওয়ার 0 গুলাকে যেমন ডিফাইন করছিলাম, তেমনি এখানেও আমরা এই 9 টু দি পাওয়ার হাফ এটাকে ডিফাইন করব।
কিন্তু শর্ত হচ্ছে আমি এমনভাবে ডিফাইন করব যেন আগের সবগুলোর ডেফিনেশন ঠিকঠাক থাকে। যেমন আমরা আগে যেরকম 3টা ছিল, এখানে নতুন একটা জিনিস যোগ হয়েছে, সেটা হচ্ছে আমরা আরেকটা জিনিস শিখে আসছি, সেটা হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস n। এটাকে আমরা ডিফাইন করছি 1/a টু দি পাওয়ার n। সো আমরা এই ফ্র্যাকশনাল পাওয়ারকে এমনভাবে ডিফাইন করবো যেন এই সবগুলা কথা কাজ করে। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখো যে আমাদের যদি এই যে গুণের ফর্মুলাটা সত্য হইতে হয়, আমরা গুণের ফর্মুলাটা কি পড়ছিলাম, বেস সেম হলে পাওয়ার যোগ হয়। গুণের ফর্মুলা যদি সত্য হইতে হয় তাহলে 9 টু দি পাওয়ার হাফ এটাকে আমি কিভাবে ডিফাইন করবো? ধরো তোমাকে বললাম 9 টু দি পাওয়ার হাফ এর সাথে 9 টু দি পাওয়ার হাফ গুণ করছি, আমরা কি পড়ছিলাম গুণের ফর্মুলা অনুসারে কি বলে? গুণের ফর্মুলা বলে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n হইতে হবে। সেই ডেফিনেশন যদি ঠিক থাকতে হয় তাহলে এখানেও বেস সেম হলে পাওয়ারগুলো যোগ হবে, 9 থাকবে, পাওয়ারগুলো যোগ হলে হাফ প্লাস হাফ। এখান থেকে বলতে পারি 9 টু দি পাওয়ার হাফ প্লাস হাফ যোগ করলে 1। তার মানে এটা বলতে পারি যে 9 টু দি পাওয়ার হাফকে আমি এমনভাবে ডিফাইন করব যেন 9 টু দি পাওয়ার হাফ ইন্টু 9 টু দি পাওয়ার হাফ এটা সমান হয়ে যাচ্ছে আসলে 9। এই কথা কি বুঝছো? আচ্ছা যাও। আচ্ছা, সো আমরা একটু আগে বললাম যে 9 টু দি পাওয়ার হাফকে আমি এমনভাবে ডিফাইন করবো যেন আমার আগে সবগুলো ফর্মুলা কাজ করে। তো এখন খেয়াল করে দেখো যে আগে সবগুলো ফর্মুলা যদি কাজ করতে হয়, এখানে 9 টু দি পাওয়ার হাফ দুইবার গুণ আছে না, তার মানে এটাকে আমি লিখতে পারি 9 টু দি পাওয়ার হাফের স্কয়ার। তার মানে একটু চিন্তা করে দেখো যে 9 টু দি পাওয়ার হাফের ভ্যালু এমন হবে যেন 9 টু দি পাওয়ার হাফকে স্কয়ার করলে 9 পাওয়া যায়। একটু খেয়াল করো, মানে আমরা একটু খেয়াল করো, আমরা চাচ্ছিলাম ফ্র্যাকশনাল পাওয়ারকে এমনভাবে ডিফাইন করব যেন এই সবগুলো কথা সত্য হয়। সত্য বানাইতে যায় আমি একটা জিনিস খেয়াল করলাম যে এমনভাবে ডিফাইন করতে হবে যেন এই জিনিসটাকে স্কোয়ার করলে 9 ফেরত পাওয়া যায়। একটু খেয়াল করো, তার মানে আমি বলতে চাচ্ছি যে এমন একটা সংখ্যা 9 টু দি পাওয়ার হাফের ভ্যালু এমন কিছু একটা হইতে হবে যে সংখ্যা, এইভাবে চিন্তা করো, আমি এটাকে ধরে একটা নাম দিই, ধরে এটাকে নাম দিলাম এক্স। তার মানে 9 টু দি পাওয়ার হাফের ভ্যালু এমন হইতে হবে যেন এই জিনিসটাকে স্কোয়ার করলে 9 পাওয়া যায়। এই কথাটা খুব ভালো লেভেলের ইম্পর্টেন্ট। তার মানে আমি বলতে চাচ্ছি 9 টু দি পাওয়ার হাফের ভ্যালু এমন হবে যেটাকে স্কোয়ার করলে 9 পাওয়া যায়। এই জন্য এই জিনিসটাকে বলা হয় 9 টু দি পাওয়ার হাফকে বলা হয় 9 এর স্কোয়ার রুট। আচ্ছা, এখন এটাকে স্কোয়ার রুট কেন বলে? এটাকে স্কোয়ার রুট এই জন্য বলে, এই ইকুয়েশনটার দিকে তাকাও, 9 এর স্কোয়ার সমান হচ্ছে 9। এখানে এক্স এর মান তুমি যেটা বসাবা সেটা হচ্ছে এই সমীকরণের মূল, এই সমীকরণের মূল, এই সমীকরণের মূল, বা এটাকে বাংলায় বলে রুট। তার মানে আমি বলতে পারতেছি যে এই 9 টু দি পাওয়ার হাফের ভ্যালু হচ্ছে এই সমীকরণের একটা মূল। এই 9 টু দি পাওয়ার হাফ হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 এর একটা রুট। আরেকটা রুট আছে, এটা তোমরা যারা অলরেডি জানো তারা জানার কথা, একটা রুট। এবং এই সমীকরণটা যেহেতু একটা স্কোয়ার ইকুয়েশন, একটু খেয়াল করে, এটা হচ্ছে একটা স্কোয়ার সমীকরণ, এই সমীকরণটা হচ্ছে একটা স্কোয়ার ইকুয়েশন। এই জন্য আমরা বলতেছি যে 9 টু দি পাওয়ার হাফ জিনিসটা হচ্ছে আসলে একটা স্কোয়ার ইকুয়েশনের রুট, স্কোয়ার ইকুয়েশন এর রুট, অথবা এই জিনিসটাকে সংক্ষেপে বলা হয় স্কোয়ার রুট। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি নামের গল্পটা, যে এইটা স্কোয়ার রুট কথাটা কেন বলে। ঠিক আছে, সো আমি কথাটা কি মোটামুটি বুঝতে পারছি? তার মানে আমি এটা বলতে পারি যে ধরো 9 টু দি পাওয়ার হাফ এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 ইকুয়েশনের একটা রুট, ইকুয়েশন এর একটা রুট। এবং এই ইকুয়েশনটা যেহেতু একটা স্কোয়ার ইকুয়েশন, এই জন্য আমরা আসলে এটাকে বলতেছি স্কোয়ার রুট। ঠিক আছে, সিমিলারলি তোমাকে যদি বলতাম 9 টু দি পাওয়ার 1/3, এটা চিন্তা করে দেখো, আমরা যদি গুণের রুলটা ফলো করতে চাই তাহলে এই 9 টু দি পাওয়ার 1/3 যদি আমি 3 বার গুণ করি তাহলে কি আসে? আমরা ফর্মুলা জানি যে বেস সেম হলে পাওয়ার যোগ হয়। আমরা চাচ্ছি এই 9 টু দি পাওয়ার 1/3 কে এমনভাবে ডিফাইন করবো যেন এই গুণের রুলটা ঠিক থাকে। তাহলে গুণের রুলটা ঠিক থাকতে গেলে এটা হবে তোমার 1/3 প্লাস 1/3 প্লাস 1/3। তার মানে এটাকে আমি বলতে পারি এটা হবে তোমার 9 টু দি পাওয়ার 1 অথবা 1,
মানে আমি এটা এইভাবে বলতে পারি। আবার একটু খেয়াল করে দেখো যে 9^1/3 এটাকে আমি আসলে লিখতে পারি 9^1/3 এটার হোল কিউব ইকুয়াল টু হচ্ছে 9। তার মানে আমি এটাকে এইভাবে বলতে পারি যে 9^1/3 এটার ভ্যালু এমন কিছু হইতে হবে, ধরো এক্স, যেন এই জিনিসটাকে কিউব করলে 9 হয়। আবার একই কথা যে 9^1/3 এটা হচ্ছে এই কিউব ইকুয়েশনের রুট, কিউব ইকুয়েশন এর একটা রুট। ঠিক এই কারণে 9^1/3 কে আমরা বলতেছি 9 এর কিউব রুট। ঠিক আছে, সিমিলারলি আমরা এটাকেও বলতে পারি যে ধরো তোমাকে বললাম 9^1/n, এখানে যদি আমি n বার গুণ করি, এটাকে এরকম করে করে n বার গুণ করি, n বার গুণ করি, তাহলে আমরা আসলে আলটিমেটলি পাবো 9। তার মানে এটাকে এইভাবে বলতে পারি। আবার n বার গুণ করা মানে হচ্ছে এই জিনিসটা আমি ধরো আমি জানি না যে 9^1/n কি জিনিস, এটাকে আমি ধরলাম n, তাহলে এটাকে আমি n বার গুণ করা মানে হচ্ছে x⁴n সমান হচ্ছে 9। তার মানে আমি বলতে পারি 9^1/n এই জিনিসটা হচ্ছে এই n পাওয়ার ইকুয়েশন এর একটা রুট, একটা রুট। এই জন্য আমরা এইটাকে বলতেছি nth রুট। ঠিক আছে, এটা কি বুঝছো? এটা ছিল বেসিক্যালি নামের গল্পটা, যে এই নামটা আসলে nth রুট কথাটাকে কেন বলে। ঠিক আছে, সেই হচ্ছে কাহিনীটা। এবং এখানে তোমাদের অলরেডি আরেকটা জিনিস জানা থাকার কথা, সেটা হচ্ছে যে এই nth রুটটাকে আবার আরেকভাবে লেখে, সেটা হচ্ছে তোমাদের এটা জানা থাকার কথা, এটা আমি তো একটু বলি। আমি তোমাদের এটাকে বলছিলাম 9^12, এটাকে আমরা বলতেছি 9 এর স্কয়ার রুট। ঠিক আছে, 9 এর স্কয়ার রুট, এটাকে আসলে অনেক সময় এভাবে লেখে, এটাকে এইভাবে লেখে যে এরকম একটা এই চিহ্নটা দিয়ে ভিতরে 9 লেখে। এই চিহ্নটার মানে হচ্ছে স্কয়ার রুট, এই চিহ্নটার মানে হচ্ছে স্কয়ার রুট। এটা একটু প্রবলেম আছে, তোমাদের যদি কারো আইডিয়া থাকে, এটা টেকনিক্যালি এটা স্কয়ার রুট বলে না, এটাকে আসলে বলা হয় প্রিন্সিপাল স্কয়ার রুট। এটা আমি পরে এক সময় যদি সময় পাই তাহলে এটা নিয়ে কথা বলবো। এটাকে প্রিন্সিপাল স্কয়ার রুট বলে, তা আপাতত মনে মনে চিন্তা করতে পারো এটা হচ্ছে স্কয়ার রুট, তবে এটাকে প্রিন্সিপাল স্কয়ার রুট বলে। তো এটা পরে একদিন সময় পেলে আমি এটা এক্সপ্লেন করবো, যেটা আসলে প্রিন্সিপাল স্কয়ার রুট কেন বলে। এবং এই ভ্যালুটা তোমরা আসলে অলরেডি জানো যে এটা আসলে হবে 3। সিমিলারলি তুমি যদি এটা বলতে চাও যে 9^1/3, এটাকে আমি বাংলা নামে বলছিলাম যে 9 এর কিউব রুট। ঠিক আছে, আর এটাকে আমরা সংকেতে কিভাবে লিখি? সংকেতে লিখি আগের মতোই, রুট চিহ্ন দিয়ে এখানে 3 9। কিন্তু প্রবলেম হচ্ছে এটা মানে যদি স্কয়ার রুট হয়ে গেছে, এই জন্য এর মাথার উপর একটা 3, এই মাথার উপর 3 দিয়ে বুঝাই দেয় যে এটা হচ্ছে আসলে কিউব রুট। কিউব রুট যদি কিছু না থাকে তার মানে হচ্ছে এটা স্কয়ার রুট। এখানে যদি কিছু না দেই তার মানে হচ্ছে মনে মনে চিন্তা করতে পারি এখানে 2 আছে। আর যদি কিছু একটা দেই তার মানে হচ্ছে এটা অততম রুট। সিমিলারলি আমি যদি তোমাকে বলি যে ধরো তোমাকে বললাম 9^1/5, এটা মানে হচ্ছে 9 এর 5তম রুট, 5তম। আর এটাকে এইভাবে লেখা হয় যে আমি এরকম একটা রুট চিহ্ন দিব, রুট চিহ্ন দিয়ে 9, আর এটা যেহেতু স্কয়ার রুট না এই জন্য এখানটা 5 দিয়ে বোঝা দিচ্ছি যে এটা হচ্ছে 5th রুট। ঠিক আছে, সো এই জিনিসটাই যে আমরা তার মানে এটা বললাম যে ফাইনালি এটা আমি বলতে পারি যে আমরা a⁴1/n এটাকে আমি ডিফাইন করতেছি যে a এর n তম রুট। ঠিক আছে, আর এটাকে লেখা হয় কিভাবে, যে এরকম একটা রুট চিহ্ন দিয়ে a, আর এখানে n দিয়ে বোঝানো হয় এটা n তম রুট। ঠিক আছে, আপাতত এটা জানলেই হবে। সো এটা যে এটুক পর্যন্ত আমরা যদি জানি, তাহলে আমরা এখন কি করতে পারলাম? আমরা প্রথমে দেখছিলাম যে আমরা সূচকের যে রুলগুলো শিখছিলাম, এই রুলগুলো কি ছিল? a⁴m ইন্টু a⁴n সমান হচ্ছে a⁴m+n, এবং a⁴m ভাগ a⁴n সমান হচ্ছে a⁴m−n। আমরা প্রথমে বলছিলাম এই m আর n কে পজিটিভ ইন্টিজার হইতে হবে। এখন আমরা এই জিনিসটাকে একটু বাড়াইছি, এই জিনিসটা একটু এক্সপ্যান্ড করছি।
এক্সপ্যান্ড করে প্রথমে এম আর এন ইকুয়াল টু জিরোর জন্য ডিফাইন করছি, এ টু দি পাওয়ার 0 সমান 1 বানাইছি। তারপর আমি আরেকটু কাহিনী করে এম আর এন এটাকে নেগেটিভ ইন্টিজারের জন্য নিয়ে গেছি, যেটা আমরা ডিফাইন করছিলাম এ টু দি পাওয়ার মাইনাস এন সমান হচ্ছে 1 এ টু দি পাওয়ার এন এই আকারে। আর ফাইনালি আরেকটা জিনিস আমরা দেখলাম, সেটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে ফ্র্যাকশন। অ্যাকচুয়ালি এটাকে পুরোপুরি ফ্র্যাকশন বলে না, এটা একটা স্পেশাল কাইন্ড অফ ফ্র্যাকশন। সেটা হচ্ছে তোমার সব টাইপের ফ্র্যাকশন না, আমি এ টু দি পাওয়ার 1/n এই টাইপের ফ্র্যাকশনের জন্য আমি ডিফাইন করছি nth রুট। এই চিহ্নটা পড়তে হয় n তম কাজে এখনো পর্যন্ত আমরা এই ফর্মুলাগুলো যেভাবে ডিফাইন করছি সেটা হচ্ছে যে 0-র জন্য ডিফাইন করছি, নেগেটিভ ইন্টিজারের জন্য ডিফাইন করছি এবং 1/n এই টাইপের ফ্র্যাকশনের জন্য ডিফাইন করছি। ঠিক আছে, এখানে n এর বৈশিষ্ট্য হচ্ছে n হচ্ছে পজিটিভ ইন্টিজার। আচ্ছা না, এখানে n পজিটিভ না, এখানে n যখন ইন্টিজার হলেই হবে, নেগেটিভের জন্য তোমরা ডিফাইন করে আসছি। ঠিক আছে, আচ্ছা যদি একটু পর্যন্ত কারো কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করি। আজকে আমাদের সেশনটা এই পর্যন্ত রাখি, আমরা নেক্সট দিন আস্তে আস্তে সামনে থেকে